Good morning, everyone. Present here, I can see many eminent personalities in Bangladesh and also different officials from different embassies working in Bangladesh. I would like to deliver my speech in Bangla so that I can better explain myself. আজকের যে বিষয় ইরানের যুদ্ধ এবং সেটার বাংলাদেশের উপর ইম্প্যাক্ট বা একটা রিজিওনাল ইম্প্যাক্ট নিয়ে আজকের আলোচনার আয়োজন করেছেন, সেজন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। এবং এতক্ষণ আমরা যেই স্পিচটা শুনলাম, যেই প্রেজেন্টেশনটা দেখলাম, সেটা হচ্ছে মূলত বাংলাদেশের যে অর্থনৈতিক ইমপ্লিকেশন কী হতে পারে সেটা, এবং আমি এই জন্য অত্যন্ত ধন্যবাদ জানাই আপনাদেরকে। আমি শুধু এইটুকু বলতে চাই যে এখানে যে শিরোনামটা দেখতে পাচ্ছি, বাংলাদেশ ইন দি শ্যাডো অফ মিডল ইস্ট কনফ্লিক্ট, একটু বিনয়ের সাথে আমি বলতে চাই যে এটাকে আমরা মিডল ইস্ট কনফ্লিক্ট বলবো কিনা এটা আমাদেরকে একটু বিবেচনা করা উচিত, কারণ এটা একটা বাই অল মিনস একটা ইম্পেরিয়াল অ্যাগ্রেশন যেটা ইরানের ওপর চলছে, এবং এটা দীর্ঘদিন যাবৎ ইরান একটা টার্গেট ছিল, যেটা বলা হয় যে ইসরায়েলের যে রিম্যাপিং অফ দি মিডল ইস্ট, এই মিডল ইস্টে ইসরায়েলের পজিশন, স্ট্র্যাটেজিক পজিশনকে সিকিউর করার জন্য প্রায় মধ্যপ্রাচ্যের প্রায় সমস্ত দেশকে তারা নিজেদের পক্ষে আনতে পেরেছে কিংবা তাদেরকে সারেন্ডার করাতে বাধ্য করতে পেরেছে। শুধুমাত্র ইরান ছিল এক্সেপশন। তো সেই ইরানকে তারা অনেকদিন ধরেই টার্গেট ছিল, প্রায় 80 দশক থেকে, সেটা শেষ পর্যন্ত এখন যে রেজিম চেঞ্জের উদ্দেশ্যে তারা এই হামলাটা চালিয়েছে সেটা ব্যর্থ হয়েছে এক প্রকার বলা যায়। কিন্তু যেটা আমাদের জন্য, আমাদের মতো দেশের জন্য স্ট্র্যাটেজিক্যালি যারা উইক এবং খুব একটা স্টেক আমাদের হয়তো এই ওয়ার্ল্ড অর্ডারে নাই, তাদের জায়গা থেকে যেটা আমাদেরকে আশ্চর্য করেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে প্রথম যেই স্টেটমেন্টটা এই ইস্যুতে ফরেন মিনিস্ট্রি থেকে দেওয়া হয়েছিল, সেটা কিন্তু ইন দ্য নেম অফ নিউট্রালিটি আমরা এক প্রকারের এই অ্যাগ্রেশনের পক্ষে দাঁড়িয়েছি। যে আমরা ইরানের যে পাল্টা যে হামলা ছিল বা পাল্টা প্রতিরোধ যেটা ছিল গালফ স্টেটগুলোতে, যে আমেরিকান স্থাপনাগুলোতে, সেইটাকে আমরা নিন্দা জানিয়েছি, বলেছি যে তাদের সার্বভৌমত্বের উপর হামলা। কিন্তু ইরানের সার্বভৌমত্বের উপর হামলা যে হলো এবং তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে, সেটার ব্যাপারে আমাদের ফরেন মিনিস্ট্রির স্টেটমেন্ট একেবারেই নিশ্চুপ ছিল। সো দ্যাট ওয়াজ আমাদের জন্য খুবই শকিং। আমরা একটা নিউট্রাল পজিশন থেকে এটা সমালোচনা করতে পারতাম। আমি আমার খুব বেশি কথা বাড়াবো না। আমরা যে ধরনের ভূরাজনৈতিক বাস্তবতার মধ্যে আছি, আপনারা আমার চেয়ে খুব ভালো জানেন। এখানে এই যে আমাদের পুশিং চলছে গত অন্তত 20-25-30 ঘন্টার মধ্যে বাংলাদেশের বর্ডারে বিভিন্ন জায়গায় অন্তত 30-35টা জায়গা থেকে পুশিংয়ের চেষ্টা চলছে, এবং এটা এই ধরনের বাংলাদেশকে আরও বেশি বিপদে ফেলার জন্য এই ধরনের চর্চাগুলো কিন্তু পার্শ্ববর্তী দেশ করবে। কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত একটা যে ডিপ্লোম্যাটিক একটা কনসার্ন, এটাও কিন্তু আমরা জানাতে পারি না, যেটা আমাদের জন্য একটা বিশাল সিকিউরিটি থ্রেট তৈরি করছে, এটা আমাদের সরকার বলতে পারেনি। সো দিস ইজ আনফর্চুনেট। এবং সামনে বাজেট আসছে, এই বাজেটের বিষয়ে কথা বলি, আমি শেষ করি। এই বাজেট সরকার যেভাবে করতে যাচ্ছে, আমরা বাজেট আসলেই বলি যে ডিফেন্সে বরাদ্দ বাড়াতে হবে, স্বাস্থ্যে বাড়াতে হবে, শিক্ষায় বাড়াতে হবে, সব খাতে বরাদ্দ বাড়াতে হবে। কিন্তু যেভাবে অলরেডি গভর্নমেন্ট প্ল্যান করেছে, আমরা অন্তত যেটুকু জানতে পারলাম, কারণ গভর্নমেন্ট তো আসলে একটা বাজেট করে ফেলেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা 9,30,000 কোটি টাকার যে বাজেট করেছে, সেখানে পরিচালন ব্যয়, মানে যেটাকে আমরা বলি যে আনপ্রোডাক্টিভ, অনুৎপাদনশীল খাত, সেই পরিচালন ব্যয় হচ্ছে মানে 6,30,000 কোটি টাকা, এবং উন্নয়ন ব্যয় হচ্ছে 3 লক্ষ কোটি টাকা। সেই উন্নয়ন ব্যয়ের মধ্যে আবার থোক বরাদ্দ, যেটা অনির্দিষ্ট এবং কোথায় খরচ হবে, কিভাবে খরচ হবে, যার কোনো আসলে ঠিক জবাবদিহি নাই, তার মধ্যে থোক বরাদ্দ হচ্ছে 1,70,000 কোটি টাকা। 3 লক্ষ কোটি টাকার মধ্যে 1,70,000 কোটি টাকা হচ্ছে থোক বরাদ্দ বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে। তার মানে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, আমরা যা চাচ্ছি সেরকম বাজেট হবে কিনা। এর পাশাপাশি এই যে IMF এর সাথে গভর্নমেন্টের যে ইস্যুটা, ব্যাংকিং, এখানে ব্যাংকিং রিফর্মের কথা আসলো, ব্যাংকিং এবং NBR রিফর্মের কথা, এই দুটো রিফর্ম না করার কারণে, আমরা এখানে ডিফল্টার হওয়ার কারণে IMF কিন্তু আমাদেরকে 2023 সাল থেকে শুরু হওয়া যে লোন কর্মসূচি, সেটা থেকে আমাদেরকে শেষ ঋণ কিস্তিটা দিল না, এবং আমরা এসে প্রায় একটা সমাজতান্ত্রিক দেশের বিপ্লবী অর্থমন্ত্রীর মতো শোনালো আমাদের অর্থমন্ত্রীর বক্তব্য যে আমরা কি IMF এর পেছনে দৌড়াবো। কিন্তু পরবর্তীতে আবার আমরা দেখলাম 2-1 দিন পরে তারা নতুন $5 বিলিয়ন একটা লোন কর্মসূচি দিয়ে কিন্তু ঠিকই আপনাকে যেতে হলো, এবং এখন শর্তগুলো আরও কঠিন হবে।
এবং কঠিন হওয়াটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি। আমাদের বিদ্যুতের দাম বেড়ে গেছে, আমাদের তেলের দাম বেড়ে গেছে। যেখানে বিশ্ববাজারে এখন তেলের দামটা স্টেবল কিংবা কমছে, সেখানে আমরা আমাদের তেলের দাম বাড়িয়ে দিয়েছি। বিশেষজ্ঞরা এই খাতগুলোর বিশেষজ্ঞরা বলছেন যে আপনারা সিস্টেম লসটা কমান, দুর্নীতি কমান, তাহলেই তো হয়। জনগণের উপরে তো এই প্রেশারাইজ করাটা উচিত না। যেখানে বর্তমান সরকার বলেছিল, সরকার ক্ষমতায় এসে, যে আমরা অন্তত 2 বছর বিদ্যুতের দাম বাড়াবো না, কিন্তু বিদ্যুতের দাম ঠিকই বাড়ানো হয়েছে এবং এটা একটা সিভিয়ার ইম্প্যাক্ট, হাই ইনফ্লেশন সহ অন্যান্য ইম্প্যাক্ট আমাদের সাধারণ জনগণের উপর পড়বে। এখন এটা বলেই শেষ করি যে ইরান ওয়ার, অধ্যাপক সলিমুল্লাহ খান আওয়ামী লীগ আমলের শেষ দিকে একবার বলেছিলেন যে মনে হচ্ছে অবস্থা দৃষ্টে ইউক্রেন যুদ্ধের সমস্ত খরচ আমরা দিচ্ছি। এখন এই ইরান ওয়ার যেন এক্সকিউজ না হয়, কারণ এটা আমাদের যে মিসম্যানেজমেন্ট এবং আমাদের সরকারের ভুল পলিসির কারণেই কিন্তু এই দামগুলো বাড়ছে এবং সেটা জনগণের উপর একটা নাবিশ্বাস তৈরি করবে। ইরান ওয়ারকে ঢাল হিসেবে ব্যবহার করলে আমার মনে হয় সেটা যৌক্তিক হবে না। আর বাদবাকি যেটা, যে আমাদের ডিফেন্স স্ট্র্যাটেজি আরও শক্তিশালী করা দরকার। এই দেশে স্বাধীন হওয়ার পরে এখানে একটা অংশ বলা শুরু করেছিল যে বাংলাদেশে কোনো স্থায়ী আর্মি দরকার নাই, কারণ আমাদের তো কোনো শত্রু নাই। কিন্তু এখন আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা ভেরি স্ট্রং এবং ন্যাশনালিস্ট আর্মি এবং ডিফেন্স স্ট্র্যাটেজি প্রয়োজন। আদারওয়াইজ যে ধরনের চেঞ্জিং সিচুয়েশন, জিওপলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আমরা পড়তে যাচ্ছি, অলরেডি পড়েছি, এখন তো কয়েকদিন পরে মনে হচ্ছে নাফ নদীতে আরাকান আর্মি আমাদের কাছ থেকে হরমুজ প্রণালীর মতো টোল নেওয়া শুরু করবে। যে অবস্থা দেখা যাচ্ছে, প্রায় বিভিন্ন তারা আমাদের জাহাজ আটকে দিচ্ছে, লঞ্চ আটকে দিচ্ছে, ইত্যাদি ঘটনা ঘটছে। তো এখানে আপনারা অনেকেই এই বিষয়ে বিশেষজ্ঞরা আছেন। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো যে সরকারের এই যে পলিসিগুলো আসলে মানুষের নাভিশ্বাস আরও বেশি তৈরি করছে, সেগুলো নিয়ে আপনারা সমালোচনা আরও বেশি করবেন। সরকারকে তাকে রাইট ট্র্যাকে রাখার জন্য এই সমালোচনার কোনো বিকল্প নাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।